আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম সবাইকে। আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আদাব স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম আপনার স্যার। গত ক্লাসে স্যার কি দেখছিলাম লাস্ট খেয়াল আছে? স্যার একটা স্যার কোশ্চেন এসডব্লিউ। দিছিল। এসডব্লিউ টা সবাই কি পারছেন? জি স্যার। ওকে, তাহলে আমরা আজকের টপিক শুরু করি। ওকে, আজকে হচ্ছে আমরা একটু স্থিতিস্থাপক বিভব শক্তি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বিভব শক্তি যখন প্রকারভেদ করছিলাম তখন আমরা অভিকর্ষীয় বিভব শক্তি, স্থিতিস্থাপক বিভব শক্তি, রাসায়নিক বিভব শক্তি সহ আরো বিভব শক্তি সম্পর্কে জানছিলাম। স্থিতিস্থাপক বিভব শক্তিটা সাথে কি ছিল মনে আছে আপনাদের? আমরা কোন এক্সাম্পলটা দিছিলাম? অনেকের স্প্রিং হয়তো এর স্প্রিং এর হ্যাঁ, ইয়েটা দিছেন একদম। স্প্রিং নিয়ে আমরা একটা এক্সাম্পল দিছিলাম, রাইট? ধরেন এটা আমাদের একটা স্প্রিং আছে যেটা ধরেন প্রসারিত, ঠিক আছে? আমাদের স্প্রিংটা বর্তমানে প্রসারিত অবস্থায় আছে। আমরা বলছিলাম যে এফ বল প্রয়োগ করে স্প্রিংটার উপরে এফ বল প্রয়োগ করার কারণে আমরা যদি স্প্রিংটাকে এক্স পরিমাণ সংকুচিত করতে পারি, ধরেন এই হচ্ছে আমাদের স্প্রিং, এটা ধরেন একটু সংকুচিত হয়ে গেল, ঠিক আছে? বল প্রয়োগ করার কারণে ধরেন সে এক্স টুকু পরিমাণ সংকুচিত হয়েছে। তখন আমরা বলছিলাম যে স্প্রিংটার মধ্যে এক প্রকার বিভব শক্তি সঞ্চিত হবে, যেটাকে আমরা বলতেছিলাম স্থিতিস্থাপক বিভব শক্তি, রাইট? সবার কি মনে পড়ছে? জি জি স্যার। স্যার আমাদের এখানে বৃষ্টির আওয়াজের কারণে কিছু বোঝা যাচ্ছে না, একটু জোরে বলি। আহ এক সেকেন্ড, বাকিরা কি সবাই ক্লিয়ার শুনতেছেন? জি স্যার। ঠিক আছে, জি স্যার। ওকে। তো খেয়াল করেন, আমরা বলতেছিলাম এক্ষেত্রে আমাদের স্থিতিস্থাপক বিভব শক্তি সঞ্চিত হচ্ছিল, যেটার ফর্মুলা আমরা পড়ছিলাম ইউ ইজ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কয়ার, রাইট? এখানে কে টা হচ্ছে স্যার আমাদের স্প্রিং এর ধ্রুবক। কে টা হচ্ছে আমাদের স্প্রিং এর ধ্রুবক। স্প্রিং এর ধ্রুবকটা আমাদেরকে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের স্প্রিং এর ধ্রুবক কেটা দ্বারা বোঝাই হচ্ছে আমাদের স্প্রিংটা কিরকম কোয়ালিটি, লাইক কিছু স্প্রিং আছে না, বেশি বেশি বল প্রয়োগ করা লাগে একটু পরিমাণ সংকোচন করার জন্য। আবার কিছু স্প্রিং আছে না যে ছোট ছোট, যেগুলো তো হচ্ছে অল্প বল অল্প বল প্রয়োগ করলে আমাদের অনেক পরিমাণ সংকুচিত হয়ে যায়। সো ওই কোয়ালিটিটা হচ্ছে নির্ধারণ করে আমরা যে ধ্রুবকের দ্বারা, সেটাকে আমি বলতে যাচ্ছি কে বা স্প্রিং ধ্রুবক। অর্থাৎ কে দ্বারা বুঝাই স্প্রিং এর স্প্রিং এর স্টিফনেস বা টাফনেস, স্টিফনেস বা টাফনেস। দেখেন সবাই বুঝতে পারছেন কি একটু জানেন? সবাই কি বুঝতে পারছেন এটুকু যা পড়াইছি? জি স্যার। আবার আচ্ছা, এখন খেয়াল করেন, আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে যে স্যার আমরা একটা এই স্প্রিংটার উপরে এফ বল প্রয়োগ করে স্প্রিংটার এক্স পরিমাণ সরণ ঘটাচ্ছি, রাইট? জি এখন এতে আমাদের কৃত কাজ কত হওয়ার কথা ছিল? ডব্লিউ সমান এফ এক্স, রাইট? জি আচ্ছা,
আবার আমরা পড়ছিলাম যে আমরা যখন স্প্রিং নিয়ে পড়তেছিলাম আমরা পড়ছিলাম এর জন্য স্প্রিং এর জন্য হুকের সূত্র পড়ছিলাম, এটা কি আমাদের মনে আছে? জি স্যার। হ্যাঁ, ওটা কি ছিল স্যার? এফ সমান কে এক্স, এটা মনে আছে আপনাদের? আমরা বলের চ্যাপ্টারে পড়ছিলাম, রাইট? এটা হচ্ছে আমাদের স্প্রিং এর জন্য হুকের সূত্র, এফ সমান কে এক্স। মাইনাস কে এক্স বলছিলেন না? হ্যাঁ, মাইনাস কে এক্স টা হচ্ছে যখন আমরা এর মধ্যে কি পরিমাণ ওইটা রিপালশন করার টেন্ডেন্সি ক্রিয়েট হচ্ছে ওইটা বলতেছিলাম। বাট এখন হচ্ছে আমরা যে বল প্রয়োগ করছি সেদিকে তো সরণটা হয়েছে, রাইট? এই জন্য আমরা এফ ইজ টু কে এক্স ধরতেছি যে আমাদের বলটা কতটুকু প্রয়োগ করছে। তো এফ এর ভ্যালুটা যদি আমরা এখানে পুট করে আসে কি কে এক্স গুণ এক্স, রাইট? অর্থাৎ কে এক্স স্কয়ার নাকি? এতটুকু দেখলে আপনার মনে হতে পারে যে স্যার এখানে তো আমাদের ভ্যালু আসতেছে কে এক্স স্কয়ার, এখানে সঞ্চিত বিভব শক্তি আসতেছে হাফ কে এক্স স্কয়ার, এটা ডিফারেন্স হওয়ার কারণটা কি, তাই না? এই ডিফারেন্সটা হয় কারণ আমরা যখন আমাদের স্প্রিংটাকে এই পজিশন থেকে একটু একটু করে সংকুচিত করতেছিলাম, ধরুন আমাদের স্প্রিংটা যখন সংকুচিত হচ্ছিল, ধরেন এই পজিশনে ছিল, এই পজিশনে ছিল, এক্স ইকুয়াল টু ধরেন এই পজিশনটা হচ্ছে 0, ধরেন এক্স ইকুয়াল টু এটা হচ্ছে 1, এই পজিশনে এসে ধরেন এক্স ইকুয়াল টু এক্স এর যে ভ্যালুটা সেটা হয়েছে। এই প্রতি মিটার সরণের সময় বা সংকুচনের সময় তার মধ্যে বিভব শক্তিটা এক্সপোনেনশিয়াল হারে বাড়তেছিল, যার কারণে আমাদের সঞ্চিত শক্তিটা কে এক্স স্কয়ার না হয়ে হাফ কে এক্স স্কয়ার হয়েছে। এবং এটার ব্যাখ্যা একটা ক্যালকুলাস প্রুফের মাধ্যমে আছে, যেখানে হচ্ছে আমাদেরকে এই কে এক্স স্কয়ারটাকে এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু করে এই পজিশন পর্যন্ত আমাদের ইন্টিগ্রেট করা লাগবে। ঠিক আছে, তো একটা ক্যালকুলাস প্রুফ আছে যেটা দেখানোর জন্য আপনাদের একটু ক্যালকুলাসের নলেজ লাগবে। আমরা ইন্টিগ্রেট করি কে এক্স স্কয়ার কে 0 থেকে এক্স পর্যন্ত। ওকে, এই জন্য হচ্ছে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু আসে হাফ কে এক্স স্কয়ার। এই জন্য হচ্ছে আমাদের কোন স্প্রিং এর মধ্যে সঞ্চিত বিভব শক্তির ফর্মুলা হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা, একটু জানাবেন। স্যার ইউ হয়েছে কেন? ইউটা হচ্ছে আমরা স্প্রিং এর জন্য সঞ্চিত বিভব শক্তির জন্য লিখি ইউ। ঠিক আছে, সবাইকে এটুকু বুঝতে পারছেন কিনা একটু জানাবেন, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাবো। স্যার এটা কি আমরা ডাব্লিউ থেকে আনছি নাকি এটা হ্যাঁ, মানে ডব্লিউ থেকেই আসবে, অবশ্যই ডব্লিউ থেকে আসবে। বাট এটার একটা ক্যালকুলাস প্রুফ আছে, এই যে আমি ইকুয়েশনটা এখানে লিখে দিলাম, যে আপনারা চ্যাট জিপিটি কে বলতে পারেন যে এটার ইন্টিগ্রেটেড রেজাল্ট কি হবে। এটার ইন্টিগ্রেটেড রেজাল্ট আসবে এটা, যেটার কারণে হচ্ছে আমাদের স্থিতিস্থাপক বিভব শক্তিটা হাফ কে এক্স স্কয়ার। আপনাদের যদি ইন্টিগ্রেশনটা এখন এই কারিকুলামে থাকতো তাহলে আমি দেখা যেত। ঠিক আছে, জাস্ট জেনে রাখেন যে এখানে আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে, লিখে দিন ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন, ওকে, সবাই কি বুঝতে পারছেন? Okay. আমরা তাহলে স্প্রিং রিলেটেড একটা প্রশ্ন দেখে ফেলি। ধরেন আহ, 10 কেজি ভরের 10 কেজি ভরের একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড একটা স্প্রিং এর উপর পড়বে। ওকে, আপনাদেরকে স্প্রিং ধ্রুবক কে এর মান দিয়ে দেওয়া আছে। স্প্রিং ধ্রুবক কে এর মান দেওয়া আছে 1 লাখ।
জুল পার মিটার স্কয়ার, সেটা কতটুকু সংকুচিত হয়? এটা হচ্ছে কোশ্চেন। এক্সাম্পলটা হয়তো আপনারা বইয়ে দেখছেন। এখানে কি করছে স্যার, এই হচ্ছে আমাদের স্প্রিং, এটা ধরুন প্রসারিত ছিল, এটার উপরে উপর থেকে একটা ধরেন 10 কেজি ভরের বস্তু, আমাদের একটা 10 কেজি ভরের বস্তু উপর থেকে নামছে, নিচে নামছে, এই স্প্রিংটার উপরে পড়ছে। তো আমাদেরকে দেয়া আছে স্প্রিংটা মানে আমাদের বস্তুটা যখন স্প্রিং এর উপরে পড়ছে তখন তার বেগ দিচ্ছে 10 মিটার/সেকেন্ড, রাইট? এটা স্প্রিং এর উপর পড়ার পরে এখন অবশ্যই আমরা জানি যে আমাদের স্প্রিংটা সংকুচিত হয়ে যাবে কিছু দূর, আমাদের স্প্রিংটা সংকুচিত হবে কিছু দূর, ধরেন স্প্রিং সংকুচিত হচ্ছে ধরেন একটু ধরেন সংকুচিত হচ্ছে, আমাদেরকে বের করতে হবে কতটুকু সংকোচন হয়েছে। এটুকু ধরেন সে সংকুচিত হয়েছে। আচ্ছা, এইটুকু যে সে এক্স পরিমাণ যে সে সংকুচিত হয়েছে এই বল বস্তুটা পড়ার কারণে, এতে তার মধ্যে সঞ্চিত বিভব শক্তি কতটুকু হবে স্যার, বলেন তো সবাই? আমাদের বস্তুটা একটা গতি নিয়ে পড়া, হ্যাঁ, সঞ্চিত বিভব শক্তি হচ্ছে হাফ এক্স স্কয়ার, যেখানে এই এক্সটা হচ্ছে তার কতটুকু সংকোচন হয়েছে, ওকে, বলটা পড়ার কারণে। ওকে, এখন খেয়াল করেন বলটা যখন আমাদের স্প্রিং এর উপরে পড়ছে তখন তার সম্পূর্ণ গতিশক্তিটা দিয়েই সে আমাদের স্প্রিংটাকে এক্স পরিমাণ সংকোচন করছে, যদি আমরা ধরি যে কোনো সিস্টেম লস হয় না, কোনো সিস্টেম লস হয় না, অর্থাৎ ধরেন কোনো শক্তির অপচয় হয় না এই ঘটনায়, তাহলে কি হবে খেয়াল করেন, আমাদের বস্তুটা যে গতিশক্তি নিয়ে আসছিল তার সম্পূর্ণটাই আমাদের স্প্রিং এর মধ্যে বিভব শক্তি হিসেবে সঞ্চিত হয়ে যাবে এক্স পরিমাণ সংকোচনের কারণে। সবাই কি বুঝতে পারছে? তাহলে আমাদের এই পজিশনে আমাদের বস্তুটার গতিশক্তি আমরা লিখতে পারি হাফ এম ভিএস। আচ্ছা, অনেক আনসার বের করছেন, গুড। আমাদের এই দুইটা শক্তি হচ্ছে সমান হবে, অর্থাৎ হাফ এম ভি স্কয়ার সমান হাফ এক্স স্কয়ার হবে। এখানে হাফ হাফ ক্যান্সেল হয়ে যাচ্ছে, এম এর ভ্যালু আমাদেরকে দেওয়া আছে কত, 10 কেজি, 10 কেজি, ভ্যালোসিটি দেওয়া আছে 10 স্কয়ার, আর কে এর ভ্যালু দেওয়া আছে কত, 1। সবাই একটু বের করুন তো কত আসছে। এক্স স্কয়ার, এক্স এর ভ্যালুটা একটু বের করুন। 0.1। 0.1। সবাই কি বুঝতে পারছেন আমাদের বিভব শক্তির কনসেপ্টটা কিভাবে কাজে লাগানো যায়? সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, শেষ হলে একটু জানাবেন। আমরা নেক্সট টপিকে যাই। আচ্ছা, আমরা স্যার গত ক্লাসে ক্ষমতা ক্ষমতা সম্পর্কেও জানছিলাম না? ক্ষমতা, ক্ষমতা সমান কি স্যার? ক্ষমতা বলতে আপনারা কি বুঝেন একটু বলেন তো, লাবিবা? ক্ষমতা বলতে আপনি কি বুঝেন? জি স্যার। ক্ষমতা বলতে আপনি কি বুঝেন, আমরা এটা গত ক্লাসে দেখছিলাম। আপনি একটি কি গত বস্তু ক্লাসে, একক সময়ে যে পরিমাণ কাজ করতে। হ্যাঁ কিন্তু বুঝছি, বাট আচ্ছা ঠিক আছে, তাহলে ক্ষমতা সমান আমরা কি বুঝলাম, যে কোনো বস্তুর একক সময়ে কাজ করার ক্ষমতা, রাইট? মানে একক সময়ে সে যতটুকু কাজ করে, অর্থাৎ আমরা পি সমান লিখতে পারি সে কতটুকু কাজ করতে পারে একক সময়, এটা হচ্ছে আমাদের ক্ষমতা ছিল।
আজকে একটা নতুন টার্ম দেখবো, কার্যদক্ষতা বা কর্মদক্ষতা যেটা বলেন, কর্মদক্ষতা, ইংলিশ নাম হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি এটাকে প্রকাশ করা হয় এটা দ্বারা, একটু লম্বা এনের মতো। okay? কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি জিনিসটা আপনাদেরকে বুঝাই, ধরেন এখানে হচ্ছে আমার একটা মেশিন আছে, ঠিক আছে? আপনি এই মেশিনে 10 জুল শক্তি প্রোভাইড করতেছেন। ধরেন এই মেশিনে, একটা মেশিন, আপনি এই মেশিন 10 জুল শক্তি প্রদান করতেছেন ভিতরে কোনো একটা কাজ করার জন্য, ঠিক আছে? ধরেন ভিতরে কোনো একটা কাজ করার জন্য আপনি তাকে 10 জুল শক্তি প্রোভাইড করতেছেন একটা মেশিন। এতে এই মেশিনটা ধরেন আপনাকে 5 জুলের 5 জুল শক্তি ব্যবহার করে সে কিছু কাজ করতে পারলো। সে 10 জুলের থেকে কেবলমাত্র 5 জুল শক্তিকে সে কাজে লাগাতে পারছে। 5 জুল শক্তি কাজে লাগাতে পারছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, আপনি একটা মেশিনকে 10 জুল শক্তি দিচ্ছেন একটা কাজ করার জন্য, সে আপনার দেয়া 10 জুল থেকে জাস্ট মাত্র 5 জুল শক্তিকে কাজে লাগাতে পারছে। এখানে বস্তুটার যে টার্মটা দিয়ে আপনি বুঝাবেন যে এটা আসলে কতটুকু কাজে দক্ষ বা কতটুকু এফিসিয়েন্টলি কাজ করতে পারছে। আমরা বলি না একটা মেশিন কতটুকু এফিসিয়েন্ট কাজ করতে পারতেছে, এটা দেখতে চাই যখন, তখন সেক্ষেত্রে আপনি বলবেন যে 10 জুলের থেকে সে মাত্র 5 জুল কাজ করতে পারছে। এটাকে আপনি যদি 100 জুলে কনভার্ট করার জন্য 100 জুল শক্তি প্রোভাইড করছেন, সে 50 জুল শক্তিকে কাজে লাগাতে পারছে। সেক্ষেত্রে তার এফিসিয়েন্সি কত হবে? 50%। দেখতেছেন আপনি 100 জুল শক্তি দিচ্ছেন, সেখান থেকে সে মাত্র 50 জুল কাজে লাগাতে পারছে, বাকি 50 জুল কি হয়েছে? ওয়েস্ট হয়েছে। বাকি 50 জুল ওয়েস্ট হয়েছে। বুঝতে পারছেন? সিস্টেম লস হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কি বলি যে এটা 50% দক্ষতা সম্পন্ন, এরকম বলি না? তো এটাই হচ্ছে আমাদের এফিসিয়েন্সি, যে এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা বলতে আমরা বুঝাই কোন যন্ত্রকে, কোন যন্ত্রে, যন্ত্র থেকে মোট যে কার্যকর শক্তি পাওয়া যায় এবং ওই যন্ত্রে মোট যে শক্তি দেওয়া হয় তার অনুপাতকে বোঝায়। অর্থাৎ এই মেশিনটার ক্ষেত্রে খেয়াল করেন, আমাদের এই মেশিনটার ক্ষেত্রে আমরা 100 জুল দিচ্ছি, 50 জুল পাচ্ছি। তাহলে এটার দক্ষতা কিরকম কিভাবে হবে? যে 100 জুল দিচ্ছেন, আপনি 50 জুল পাচ্ছেন, তাহলে 50/100 × 100%। আমাদের কর্মদক্ষতা সবসময় শতকরা প্রকাশ করবো আমরা, তো এখান থেকে আসছে 0.5, সো 0.50%। ওকে, তো আমরা, সরি, কর্মদক্ষতা স্লাইডে নেই। তো কর্মদক্ষতার আমি সূত্রটা লিখে দিই। কর্মদক্ষতার সূত্র হচ্ছে লভ্য লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি। মোট প্রদত্ত শক্তি অর্থাৎ আপনি মোট কতটুকু শক্তি দিয়েছেন, এর মধ্যে সে কতটুকু অংশ দিয়ে সে কাজ করতে পারছে এফিসিয়েন্টলি, এটার অনুপাত। ঠিক আছে? বা এটাকে আরো সহজ ভাবে যদি মনে রাখতে চান যে কর্মদক্ষতার সূত্র কি, তাহলে আমরা বলি যে আউটপুট বাই ইনপুট। আউটপুট বাই ইনপুট। স্যার 100% গুণ হবে না? হ্যাঁ, 100% তো গুণ হবে, এটা লিখতেছে। আচ্ছা,
পাশে লিখলাম আউটপুট বা ইনপুট। এটা মানে কি স্যার? এটা মানে একদম সিম্পলি জাস্ট মনে রাখার জন্য যে আপনি একটা মেশিনে কতটুকু ইনপুট দিচ্ছেন, তার থেকে কতটুকু আউটপুট পাচ্ছেন। একটা মেশিনে আপনি কতটুকু ইনপুট দিচ্ছেন শক্তি, আর কতটুকু আউটপুট পাচ্ছেন সেটার অনুপাত। শর্টকাটে যদি কর্মদক্ষতা জিনিসটা মাথায় রাখতে চান, দেখেন সবাই বুঝতে পারছেন কিনা। জি স্যার। Okay. এখন আপনাদের একটা কোশ্চেন আসে যে কোন যন্ত্রের কর্মদক্ষতা 100% হইতে পারে নাকি? কোন যন্ত্রের কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি 100% হওয়া পসিবল কিনা? 100% হওয়া পসিবল কিনা, বা 100% থেকে বেশি হওয়া পসিবল কিনা? আমাকে এটার ও জন্য একশো স্যার। পার্সেন্ট এখন খেয়াল করেন, আমরা যখন আমরা যখন দেখতেছিলাম যে আমাদের একটা যন্ত্রে আমরা 100 জুল শক্তি প্রোভাইড করতেছিলাম, সেখান থেকে সে 50 জুল শক্তিকে কাজে লাগাতে পারতেছিল, অর্থাৎ আমরা 50 জুল শক্তি কাজের আউটপুট পাচ্ছিলাম। তো বাকি শক্তি যে 50 জুলটা, সেটা আসলে কোথায় যাচ্ছিল স্যার? 50 জুল এটা আমাদের ওয়েস্ট হচ্ছিল। ওয়েস্ট হচ্ছিল বলতে কি কি হচ্ছিল? ওয়েস্ট হচ্ছিল বলতে আমরা যে 50 জুল শক্তি দিছি, সেটা মেশিনের ভিতরে থাকা মেশিনারিজ গুলোর মধ্যে কাজ করার সময় ঘর্ষণ এবং তাপ শক্তি রূপে ওয়েস্ট। তাহলে আমরা যে শক্তি দিচ্ছি সেটা তাপ ও ঘর্ষণ শক্তি রূপে ওয়েস্ট। তাহলে খেয়াল করেন, আমাদের কিছু পরিমাণ এনার্জি অলওয়েজ অলওয়েজ ওয়েস্ট হচ্ছে, রাইট? এখন আপনারা যখন ইন্টার করবেন তখন দেখবেন একটা কার্নোর সূত্র আছে, যেখানে কার্নো বলেন যে পৃথিবীতে 100% এফিসিয়েন্সি যুক্ত কোনো যন্ত্র আবিষ্কার করা সম্ভব নয় বা এক্সিস্ট করা পসিবল নয়। 100% কর্মদক্ষতা সম্পন্ন কোনো যন্ত্র এক্সিস্ট করা সম্ভব নয়। কারণটা একদম লজিক্যাল, যে আপনি যেমন মেশিনই বানান না কেন, সেখানে ভিতরকার মেশিনারিজ বা টুলস গুলোর মধ্যে ঘর্ষণ বা তাপের কারণে কিছু পরিমাণ এনার্জি ক্ষয় হবেই। তাহলে আপনি দেখেন, আপনি কর্মদক্ষতার সূত্র জানেন কি? আউটপুট বাই ইনপুট। আউটপুট বাই ইনপুট 100%। তাহলে খেয়াল করেন, আউটপুট কি কখনো ইনপুট থেকে বেশি হইতে পারবে? আপনি দিচ্ছেন 100 জুল, 100 জুল থেকে আপনি কি 120 জুল পাওয়ার কোনো পসিবিলিটি আছে? কিছু পরিমাণ তো লসও হয়ে যাচ্ছে না না তাহলে আমাদের শক্তিটা সবসময় আমাদের আউটপুটটা আউটপুট এনার্জিটা ইনপুটের থেকে ছোট হবে। এবং এই কারণে আমাদের কর্মদক্ষতা বা এটা কখনো 100%-এর বেশি হওয়া তো পসিবলই না। আর 100% হওয়া পসিবল না, এটা আমাদেরকে বলে গেছেন বিজ্ঞানী কারণ। ঠিক আছে? স্যার কর্ণ সূত্রটা আবার বলেন। কার্নোর সূত্র, বিজ্ঞানী কার্নো মেশিনারিজ নিয়ে রিসার্চ করে তিনি বের করছেন যে পৃথিবীতে আসলে 100% কর্মদক্ষতা সম্পন্ন কোনো মেশিন বানানো পসিবল না, এবং এগুলো এক্সিস্টও করে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমরা কর্মদক্ষতার সূত্রটা স্যার কি পাইছি একটু বলেন তো? লব্ধ কার্যকর শক্তি বাই প্রদত্ত কার্যকর শক্তি গুণ আউটপুট 100। আউটপুট বাই মোট প্রদত্ত শক্তি বা ইনপুট গুণ 100। Okay, এখন খেয়াল করেন, এই স- এই জিনিসটা নিয়ে আমরা একটু কাজ করার চেষ্টা করি। ধরেন আপনি একটা মেশিন কিনছেন, ঠিক আছে?
এই মেশিন গুলো যখন বানানো হয় তখন ডিফল্ট ভাবে ল্যাবে বলেন বা কারখানায় বলেন, যখন মেশিন গুলো বানানো হয়, ধরেন সেটা এই মেশিনটা হইতে পারে 10 তলা নিচ থেকে পানি তুলে দেওয়ার মেশিন, হতে পারে সেটা এখান থেকে বল নিক্ষেপ করার কোনো মেশিন। তো হোয়াট এভার এই মেশিনটা যেটাই হোক না কেন, এই মেশিন গুলো যখন বানানো হয় তখন এদের একটা ডিফল্ট ক্ষমতা বের করে দেয়া হয়, মানে একটা ডিফল্ট ক্ষমতা মানে ক্যালকুলেট করে দেয়া হয়। তার ডিফল্ট ক্ষমতা ডিফল্ট ক্ষমতা লিখে দেওয়া হয়। এখন এই ডিফল্ট ক্ষমতাটা কি, দেখুন যেমন আপনারা যখন বাজার থেকে ইলেকট্রিক বাল্ব দেখেন, একটা একটা ওয়াট লেখা থাকে, ওইরকম একটা ডিফল্ট ক্ষমতা তাদেরকে লিখে দেওয়া থাকে। ধরেন একটা আমরা 2 কিলোওয়াটের একটা মেশিন কিনছি, ঠিক আছে? দ্যাট মিনস কি, সে 2000 জুল শক্তিকে কাজে কনভার্ট করতে পারে টি সময়, ধরেন টি সমান 1 সেকেন্ড, অর্থাৎ সে 1 সেকেন্ডে 2000 জুল কাজ করতে পারে। এটা হচ্ছে এই জন্য তার ক্ষমতা 2 কিলোওয়াট। এটা হচ্ছে যখন মেশিন গুলো প্রডিউস করা হয় তখনই একটা ভ্যালু দিয়ে দেওয়া হয় যে সে এতটুকু কাজ করতে পারে। আচ্ছা, তো ধরেন আপনি একটা 2 কিলোওয়াটের মেশিন নিয়ে একটা কাজ করতে দিয়েছেন, ধরেন সেটা 10 তলা থেকে পানি তোলা, 10 তলার নিচ থেকে পানি তোলা। ধরেন সে আপনাকে আউটপুট দিতে পারলো বা সে কাজ করতে পারলো ধরেন 1 কিলোওয়াটের মতো। ধরেন সে এই নিচ থেকে পানি তোলার এই কাজটা করার জন্য সে 1 কিলোওয়াট শক্তি এই 2 কিলোওয়াট থেকে ইউজ করতে পারে। ঠিক আছে, সবাই বুঝতেছেন? আমাদের মেশিনের ক্ষমতা হচ্ছে 2 কিলোওয়াট, আমি তার থেকে আউটপুট পাচ্ছি 1 কিলোওয়াট। এখান থেকে আমাদের কর্মদক্ষতার আরেকটা সূত্র আসে যে লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা, মোট প্রদত্ত ক্ষমতা বা মেশিনের ক্ষমতা, ঠিক আছে? তো এখন আপনি বলতে পারেন যে স্যার, দুই সূত্র নাকি? না, আসলে দুইটা সূত্র না। চিন্তা করেন, আমি এই মেশিনটা দিয়ে 2 কিলোওয়াটের এই মেশিনটা দিয়ে একটা কাজ করতে চাচ্ছি যেটাতে সে 1 কিলোওয়াট আমাকে আউটপুট দিতে পারতেছে, 1 কিলোওয়াটের সে কাজ করতে পারতেছে, আর 1 কিলোওয়াট ওয়েস্ট হইতেছে। তো ধরেন সে কাজটা করতে টি ইজ ইকুয়ালস টু 10 সেকেন্ড সময় নিল, ঠিক আছে? টি ইজ ইকুয়ালস টু 10 সেকেন্ড সময় নিল। তাহলে খেয়াল করেন তো স্যার, আমরা এটা সমান যদি লিখি লভ্য কার্যকর শক্তি, লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি, আমরা যদি হর আর লবকে টি দ্বারা ভাগ করে দিই, দেখেন তো সেম হিসাব না? টি দ্বারা ভাগ করে দিলে হরে এবং লবে টি দ্বারা ভাগ করে দিলে সেম থাকে, রাইট? আলটিমেটলি কাটাকাটি চলে যাবে, তাই না? নাকি? জি দেখেন সবাই এই লাইন পর্যন্ত বুঝতে পারছেন কিনা জানি। তাহলে দেখেন লব্ধ কার্যকর শক্তি বাই টি, এটা মানে কি স্যার? আমাদের এই মেশিনটা আমাদের মেশিনটা 1 কিলোওয়াট আউটপুট দিচ্ছে 10 সেকেন্ড কাজ করে। আমাদের 2 কিলোওয়াটের মেশিনটা 10 সেকেন্ডে 1 কিলোওয়াটের আউটপুট দিচ্ছে। সো আমাদের দুজনের জন্য টাইমটা সেম না? কি সেম না? 10 সেকেন্ড। এখান থেকে আমাদের আসে বেসিক্যালি যে লব্ধ কার্যকর শক্তি বাই টি মানে কি, আমাদের কতটুকু আউটপুট ক্ষমতা আমরা পাচ্ছি, লব্ধ কার্যকর ক্ষমতা বা আউটপুট। আর নিচে সেম মোট কতটুকু প্রদত্ত শক্তি মানে কি, যে এটা 2 কিলোওয়াট শক্তি আপনি 2 কিলোওয়াট ক্ষমতা আপনি প্রোভাইড করতেছেন, এর থেকে সে 1 কিলোওয়াটে কনভার্ট করতে হচ্ছে। So, আমাদের মোট প্রদত্তটা হচ্ছে 2 কিলো। সো মোট ঘরে প্রদত্ত ঢুকবি না। হবে। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা? এবং এটাও সেম 100%। সবাই কি বুঝতে পারছেন? তো সবাই বুঝতে পারছেন কিনা একটু জানান। Quick. জি স্যার। জি স্যার। এবং এখানে যদি আপনারা একটু সূত্রটার দিকে ভালো মতো তাকান, আপনারা দেখবেন যে এটা হচ্ছে ক্ষমতা, মানে দুইটা সেম থিং এর অনুপাত, ক্ষমতার অনুপাত, এক্ষেত্রে হচ্ছে শক্তির অনুপাত। সো আপনি দেখেন, জুল শক্তির একক হচ্ছে জুল, জুল বাই জুল কাটাকাটি গিয়ে কি কোনো একক থাকতেছে?
আপনি যদি কর্মদক্ষতার একক চিন্তা করেন, কর্মদক্ষতার একক কি হবে, তাহলে আপনি চিন্তা করেন এটা তো শক্তি বাই শক্তির অনুপাত। তো শক্তির বাই শক্তির অনুপাতে তো স্যার যে যে কাটা যাচ্ছে, জুল জুল কাটা যাচ্ছে, রাইট? আমাদের কর্মদক্ষতার কোনো একক নেই, ঠিক আছে? বা আপনি যদি ক্ষমতাও চিন্তা করেন যে আমাদের লভ্য কার্যকর ক্ষমতা ওয়াটে, মোট প্রদত্ত ক্ষমতাও ওয়াটে, তো ওয়াট ওয়াট তো কাটাকাটি যাচ্ছে, সো অ্যাকচুয়ালি আমাদের কর্মদক্ষতার কোনো একক নেই। দেখেন সবাই বুঝতে পারছেন তো? ঠিক আছে, আপনাদের থেকে এখন যদি জিজ্ঞাসা করি যে কোন যন্ত্রে স্যার চিহ্নটার নাম কি? এইটা, এটার নাম হচ্ছে এইটা, ওকে? এইটা, এটা একটু লম্বা এনের মতো, ঠিক আছে? তাহলে স্যার আপনাদের থেকে যদি আমি এখন জিজ্ঞাসা করি যে কোন যন্ত্রের ওটার কি কোনো একক নাই? বুঝি নাই, না কর্মদক্ষতার কোনো একক নাই, কেন দেখছেন না? জি আচ্ছা, কোন যন্ত্রের কর্মদক্ষতা 70% বলতে কি বুঝো? এটা যদি আপনাদের কোশ্চেন করি সবাইকে আনসার করতে পারবেন? হ্যাঁ বলেন নুজন। মোট প্রথম, প্রদত্ত শক্তি 100 ভাগের 70 ভাগকে সে কাজে লাগাইতে পারছে। হ্যাঁ, তো আমি যদি জুলে বলি যে একটা যন্ত্রে আমি 100 জুল শক্তি দিচ্ছি, এর মধ্যে সে 70 জুল শক্তি কাজে লাগাইতে পারতেছে, ঠিক আছে? ওইটা জাস্ট বাংলায় লিখে দিই। দেখেন সবাই বুঝতে পারছেন তো? জি স্যার। ওকে, তাহলে আমরা কর্মদক্ষতা সংক্রান্ত একটা দুটো ম্যাথ দেখার চেষ্টা করি। আমি কোশ্চেনটা লিখে আগে আপনাদের জন্য। 500 2 কিলোওয়াট ক্ষমতার একটা মোটর 20 সেকেন্ডে 100 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উচ্চতায় তুলতে হবে। উচ্চতায় তুলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে মোটরটা কর্মদক্ষতা নির্ণয় করো। কর্মদক্ষতা নির্ণয় করো আর শক্তির অপচয়ের পরিমাণ নির্ণয় করো। খেয়াল করো কি দিয়ে আছে স্যার, আমাকে একটা মেশিনের ক্ষমতা দিয়ে আছে যে আমাদের একটা 2 কিলোওয়াটের একটা মোটর আছে, ওকে? এটা হচ্ছে 100 কেজি ভরের একটা বস্তুকে 20 মিটার উচ্চতা তুলতে পারে। দ্যাট মিনস কি, আমাদের 100 কেজি ভরের একটা বস্তুকে সে 20 মিটার উচ্চতায় তুলতে পারে। এটা হচ্ছে 20 মিটার উচ্চতায় তুলতে পারে। তাহলে খেয়াল করেন আমাদের মেশিনটা কাজ কি করতেছে, সে এই বস্তুটাকে অভিকর্ষ বলের বিপরীতে 20 মিটার উচ্চতায় তুলতেছে, রাইট? তাইলে আমরা কর্মদক্ষতা বের করার জন্য সূত্র কি জানি স্যার? লভ্য লভ্য কার্যকর শক্তি। বাই মোট প্রদত্ত কার্যকর শক্তি ইন্টু 100%। আচ্ছা, আরেকটা কি পড়ছিলাম, ক্ষমতা পড়ছিলাম, রাইট? ক্ষমতাটাও পড়ছিলাম না, লভ্য কার্যকর ক্ষমতা জি স্যার। বা আউটপুট এই ক্ষমতা মোট প্রদত্ত ক্ষমতা, ডিভাইড মোট বাই কার্যকর ক্ষমতা। হ্যাঁ, মোট কার্যকর বা মোট প্রদত্ত ক্ষমতা, এটাই বলে। দেখেন আপনাকে এখানে মোট প্রদত্ত ক্ষমতাটা দেয়া আছে, সেটা হচ্ছে 2 কিলোওয়াট। আপনি লভ্য কার্যকর ক্ষমতাটা কিভাবে বের করবেন দেখেন তো। আপনি জানেন যে কাজ হয়েছে কত,
এম জি এইচ পরিমাণ। যখন সে 20 মিটার উপরে 100 কেজি ভরের বস্তুটাকে অভিকর্ষ বলের বিপরীতে তুলছে, তখন তার দ্বারা কৃত কাজ হচ্ছে mgh, রাইট? এবং সে কাজটা কত করছে, কত সেকেন্ডে? 20 সেকেন্ডে, অর্থাৎ আপনাকে টাইমটা দিয়ে আছে। তাহলে লভ্য কার্যকর ক্ষমতা কত স্যার? mgh বাই, দেখেন সবাই বুঝছেন কিনা। স্যার আরেকবার বলেন। দেখেন মেশিনটা কি করছে স্যার, কাজটা কি করছে, আমাদের 100 কেজি ভরের বস্তুটাকে অভিকর্ষ বলের বিপরীতে 20 মিটার উঁচুতে তুলছে, রাইট? তো তার কাজের পরিমাণটা কত? mgh না? এটা আমরা দেখছিলাম না? মনে পড়ছে? আচ্ছা, তো তার কৃত কাজের পরিমাণ যদি হয় mgh, আমাদেরকে এখানে দেয়া আছে যে মোটরটা 20 সেকেন্ডে বস্তুটাকে 20 মিটার উপরে তুলছে। সো আমাদেরকে টাইমটাও দেয়া আছে। সো আমাদের কি পরিমাণ আউটপুট পাচ্ছি, আমরা আউটপুট কি পরিমাণ পাচ্ছি, সেটা পরিমাণটা কিভাবে বের করবো? আউটপুট ক্ষমতা কতটুকু পাচ্ছি? যে কৃত কাজ হয়েছে mgh, টাইম লাগছে কত? টি, রাইট? সবাই কি বুঝতে পারছেন? উনি কোশ্চেন করছেন? বুঝছেন স্যার? একটু জানাবেন। ওকে, জি তাহলে এখানে স্যার ভ্যালু গুলো বসান। mgh সমান এম এর ভ্যালু কত দিচ্ছে স্যার? আমাদের বস্তুটা 100 কেজি ভর, 100 কেজি ভর ইন্টু 9.8 ইন্টু 20 ডিভাইডেড বাই টাইম কত দিচ্ছে স্যার? টাইম দিচ্ছে কত? 20 সেকেন্ড। দিচ্ছে 20 সেকেন্ড। তারপরে নিচে প্রদত্ত ক্ষমতা কত? 2 কিলোওয়াট, দ্যাট মিন্স 2000 ওয়াট। এখানে আসবে ওয়াটে একক, এখানে ওয়াট, ক্যান্সেল, 100%। অ্যান্সার কত আসে ক্যালকুলেট করে? স্যার 49% আসে। আচ্ছা, তাহলে বাকিদের কি আসছে? জি বাকিদের কি আসছে 49%? জি তাহলে আমরা সবাই এটা বুঝতে পারছি, রাইট? আপনাদের আচ্ছা, আমাদের তো জাস্ট কর্মদক্ষতা বের হইলো 49%। আমাদেরকে আরেকটা কোয়েশ্চেন বলছে যে শক্তির অপচয়ের পরিমাণ নির্ণয় করো। এক্ষেত্রে কি করবেন স্যার? এক্ষেত্রে কি করবেন? খেয়াল করেন, মোট প্রদত্ত ক্ষমতা দিচ্ছে আমাদেরকে 2 কিলোওয়াট, রাইট? দ্যাট মিনস এই লেখাটার মানে কি, একটা মেশিনের ক্ষমতা 2 কিলোওয়াট মানে কি, যে সে 2000 জুল শক্তি দিয়ে কাজ করতে পারে টি সেকেন্ড, রাইট? মানে 1 সেকেন্ডে। এখানে টি এর ভ্যালু হচ্ছে 1। আমরা পাওয়ার সমান কি জানি? ডব্লিউ/টি না? তো সে 2000 স্যার, জুল, হ্যাঁ বলেন। মানে মোট প্রদত্ত শক্তি থেকে লৌহ কার্যকর শক্তি মাইনাস করলে পাবো না? হ্যাঁ, মানে দেখেন বলতেছে বিষয়টা, যে আমরা ধরেন এক্ষেত্রে কি করতেছিলাম, যে প্রদত্ত শক্তি ছিল 10 জুল, রাইট? আমরা যখন শুরুতে এক্সাম্পল নিচ্ছিলাম যে প্রদত্ত শক্তি ছিল 10 জুল, এখানে টোটাল ব্যয় ব্যয় হয়েছে কত জুল? ব্যয় হয়েছিল 5 জুল। তাহলে অপচয়কৃত শক্তি কত জুল? 5 জুল। 5 জন। তো ব্যয়িত শক্তি সমান হচ্ছে, ব্যয়িত শক্তি সমান হচ্ছে আপনি কতটুকু শক্তি দিচ্ছেন প্রদত্ত মাইনাস ব্যয়িত, সরি, অপচয়কৃত। আমরা যদি অপচয়টা বের করতে চাই, আমরা তো চাচ্ছিলাম হচ্ছে অপচয়কৃত শক্তি বের করতে। সো লিখি, প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তির মধ্যে একটা অংশ হবে অপচয়, আরেকটা অংশ হবে ব্যয়। দেখো, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে? ওকে, তো আমাদেরকে এক্ষেত্রে দিয়ে দিয়েছিল, আমাদের মেশিনটার ক্ষমতা দিয়ে দিয়েছিল 2 কিলোওয়াট, আর আমাদের মেশিনটা কাজ করছিল কত সেকেন্ড? 20 সেকেন্ড না? তাহলে আমরা মোট প্রদত্ত শক্তি যদি বের করতে চাই, মোট
প্রদত্ত শক্তি যদি বের করতে চাই, আমরা কি বের করব? যে আমাদের ক্ষমতা যেটা দিছে, এটা হচ্ছে 2 কিলোওয়াট, এটার সাথে টাইমটা গুনবো। কারণ দেখেন এখানে ডব্লিউ সমান কি, পিটি না? পি হচ্ছে কত? 2000 ওয়াট গুণ 20 সেকেন্ড গুণ 20 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের মোট প্রদত্ত শক্তি। ঠিক আছে, এখানে কত আসে একটু জানান তো। 2000 গুণ 20 40,000। কত? 40। আর আমার লভ্য কার্যকর শক্তি কত স্যার, মানে যেটা পাইছি আমি, ব্যয়িত শক্তি যেটা হয়েছে, ব্যয়িত শক্তি কত হয়েছে স্যার? এমজিএইচ, রাইট? সে 40,000 জুল দিচ্ছেন, এর মধ্যে থেকে এমজিএইচ পরিমাণ কাজ শক্তি সে ইউজ করছে। সো কতটুকু করছে স্যার? এমজিএইচ, এটার ভ্যালু কত আসে স্যার? এখানে ভ্যালুটা কত আসে আমাদের ব্যয়িত শক্তি? 19,600। 19,600 স্যার। 19,600 জুল। তাহলে মোট প্রদত্ত শক্তি থেকে আমরা ব্যয়িত শক্তিটা বাদ দিলেই অপচয়কৃত শক্তিটা পেয়ে যাচ্ছি, রাইট? তাহলে অপচয়কৃত শক্তি, অপচয়কৃত শক্তি সমান 40,000 মাইনাস 19,600। এইটুকু শক্তি হচ্ছে আমাদের অপচয় হয়েছে। দেখেন কি পরিমাণ শক্তি অপচয় হয়েছে, 20,400 জুল, রাইট? জি। তাহলে আমাদের অপচয়কৃত শক্তি হচ্ছে 20,400 জুল, যেটা হচ্ছে সিস্টেমের লসেস। আশা করি সবাই বুঝতে পারছে এটুকু। জি স্যার। আমরা নেক্সট আরো একটা প্রবলেম দেখি। তিনটা মোটর দিলাম, তিনটি মোটর, তিনটা মোটর আছে আমাদের, পানির মোটর ধরবো, তিনটি মোটর যার কর্মদক্ষতা আমাকে দেওয়া আছে। কর্মদক্ষতা দেওয়া আছে যথাক্রমে 35%, 40%, 45%। তিনটা মোটর আমাদের কর্মদক্ষতা দেওয়া আছে এবং তাদের, হ্যাঁ বলেন, কেউ কিছু বলতেছেন? নো স্যার। ওকে, তাদের প্রত্যেকের ক্ষমতা আমাদেরকে দিয়ে দিছে 0.5 কিলোওয়াট। প্রথম মোটরটার সাহায্যে, প্রথম মোটর এর সাহায্যে 2 থেকে 20 মিটার উপরে 20 মিটার উপরে রাখা একটা পানির ট্যাঙ্কি তারা ফিল করতে যাচ্ছে। ওর রাখা পানির ট্যাঙ্কিতে পানি তুলতে 5 মিনিট সময়। ওকে, 5 মিনিট সময় নেই। এরপর আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে ট্যাঙ্কটি পূর্ণ অবস্থায় পূর্ণ অবস্থায়
পানির অর্জিত বিভব শক্তি কত? সবাই একটু কোশ্চেনটা লিখেন, 1 মিনিটের ভিতরে আসতেছে। আচ্ছা, তো আমাদের কোশ্চেনটা কি দিচ্ছে স্যার, খেয়াল করেন। 3টা মোটর আমাদের কর্মদক্ষতা দিয়েছে 35%, 40%, 45%। তাদের প্রত্যেকটার ক্ষমতা দিচ্ছে 0.5 কিলোওয়াট করে। এখন প্রথম মোটরটা আমরা ইউজ করতেছি। প্রথম মোটরটা ইউজ করে ভূমি থেকে 20 মিটার উপরে একটা পানির ট্যাঙ্কে পানি তুলতেছি আমরা, যেটা করতে আমাদের 5 মিনিট সময় লাগবে। সবাই একটু ভিজুয়ালাইজ করেন জিনিসটা, যে এই হচ্ছে আমাদের ভূমি, ধরেন এখানে হচ্ছে আমাদের পানির ট্যাঙ্কিটা। এই পানির ট্যাঙ্কি দিয়ে আমি ভূমি থেকে 20 মিটার উপরে থাকা একটা বড় ট্যাঙ্কি ফিল করতেছি। এটা হচ্ছে আমাদের ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক। ওকে, ইনিশিয়ালি পানির ট্যাঙ্কিটা খালি, ইনিশিয়ালি পানির ট্যাঙ্কিটা খালি। এই পানির ট্যাঙ্কিতে আমাদের এই মেশিনটা হচ্ছে পানি তুলে দিবে। ওকে, 20 মিটার উপরে ট্যাঙ্কি, এই ডিস্টেন্সটা 20 মিটার দিয়ে দিছে। প্রথম মোটরটা দিয়ে এই কাজটা করতে সময় লাগছে টি ইজ ইকুয়ালস টু 5 মিনিট, বা আমরা যদি সেকেন্ডে কনভার্ট করে নিই 300 সেকেন্ড। আমাদের প্রথম মোটরটা কর্মদক্ষতা দিয়ে দিচ্ছে কত স্যার? 40% না? আর এই মেশিনটার ক্ষমতা দিয়ে দিছে কত? প্রথম মেশিনটার ক্ষমতা দিয়ে দিছে কত? 0.5 কিলোওয়াট, রাইট? দ্যাট মিনস আমাদের একটা প্রথম মেশিনটার জন্য আমরা কর্মদক্ষতা জানি, এবং তার মেশিনের ক্ষমতা কত, ডিফল্ট ক্ষমতা কত সেটা আমরা জানি, 0.5 কিলোওয়াট, অর্থাৎ 500 ওয়াট। ওকে, এই মেশিনটা কাজ করছে কি স্যার? ভূমি থেকে কিছু পানি 20 মিটার উপরে তুলছে এবং এই ট্যাঙ্কিটা ফিল আপ করতেছে। আচ্ছা, তো কোশ্চেনটা বলছে কি ট্যাঙ্কি পূর্ণ অবস্থায় পানির অর্জিত বিভব শক্তি কত? দেখেন, ট্যাঙ্কি পূর্ণ অবস্থায় অর্জিত বিভব শক্তি মানে হচ্ছে আমাদের ট্যাঙ্কিটা যখন ফিল থাকবে পানি দ্বারা, তখন ধরেন ভর পরিমাণ পানি আছে এবং সে এইচ উচ্চতায় আছে, যে 20 মিটার উচ্চতায় আছে, এতে তার বিভব শক্তি হবে mgh, এটা আমরা জানি, রাইট? আমাদের এই পানির ট্যাঙ্কিটা ধরেন 1 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম করে, 1 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম করে ভূমি থেকে 20 মিটার উচ্চতায় ভর পরিমাণ পানি এই ট্যাঙ্কিটাতে ফিল আপ করবে, এবং এটা করতে তার কি পরিমাণ সময় লাগছে সেটা আমাদেরকে দিয়ে দিচ্ছে 5 মিনিট। ঠিক আছে, দেখেন সবাই বুঝতে পারছেন কিনা একটু জান। আমাদের মেশিনটা আমাদের মেশিনটা 1 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম করে, 1 কেজি, 2 কেজি, 3 কেজি করে পরিমাণ ভর পানি 20 মিটার উপরে তুললো। এটা হচ্ছে তার কাজ। তাহলে এই যে সে কাজ করলো, অর্থাৎ 20 মিটার উপরে ভর পরিমাণ পানি ট্যাঙ্কে তুলতে তার কৃত কাজ কত হবে স্যার? ট্যাঙ্কে তুলতে কৃত কাজ কত হবে স্যার বলেন তো? সে ভর পরিমাণ পানি অভিকর্ষের বিপরীতে এইচ জি। উচ্চতায় তুলছে, mgh হবে। এবং এই কাজটা সে করছে কতক্ষণে স্যার?
300 সেকেন্ডে বা টি দ্বারা ভাগ দিই। এই যে mgh/t এটা হচ্ছে স্যার কি আমাদের কি পরিমাণ আমি কাজ করাইতে পারছি বা লভ্য কার্যকর ক্ষমতা। দেখেন স্যার সবাই বুঝতে পারছেন কি একটু জান, এইটুকু হচ্ছে আমাদের লভ্য কার্যকর ক্ষমতা। স্যার এইটুকু কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আমরা কর্মদক্ষতা বা এটা সমান কি জানি স্যার? কর্মদক্ষতা বা এটা সমান জানি লভ্য কার্যকর ক্ষমতা বা আউটপুট। আমি একটু শর্টে লিখি আউটপুট, আপনারা শর্টে লিখবেন না, আপনারা ফুল ফর্মুলাটা লিখবেন আউটপুট বাই ইনপুট ইন্টু 100%, রাইট? ওকে, তাহলে খেয়াল করেন আমাদেরকে প্রথমটার কর্মদক্ষতা দিয়েছে 35%, 35% ইজ আউটপুট বাই ইনপুট। ওকে, 100%। তো পার্সেন্টেজ পার্সেন্টেজ আমরা ক্যান্সেল করলাম, দেন এটাকে দিলাম 35/100। এখন আপনি জানতে চাচ্ছেন কি এখানে mgh এর ভ্যালু কোনটা, কি আপনি m এর ভ্যালু কি আপনি জানেন? আপনি এইচ আর টি এর ভ্যালু জানেন, রাইট? আপনার জানা লাগতেছে হচ্ছে m এর ভ্যালুটা, আর আপনি ইনপুট জানেন কত? 500 ওয়াট, নিচে হচ্ছে 500, 500, আর এখানে হচ্ছে কি mgh/t। দেখেন এটুকু কারো কোনো আপত্তি আছে কিনা একটু জানো, এই লাইন পর্যন্ত কারো কোনো আপত্তি আছে কিনা একটু জানো। আচ্ছা, এখান থেকে দেখেন এই কোয়েশনের মধ্যে আপনি জি এর ভ্যালু জানেন, এইচ এর ভ্যালু জানেন, টি এর ভ্যালু জানেন। টি এর ভ্যালু কত স্যার? 300। এইচ এর ভ্যালু কত স্যার? 20 মিটার। জি এর ভ্যালু 9.8। এগুলো জাস্ট ক্যালকুলেটরে বসে এম এর ভ্যালুটা আপনি সিম্পলি বের করতে পারেন। দেখেন এম এর ভ্যালুটা কত আসে? কত আসে স্যার? স্যার ভরটা কত আসছে একটু ক্যালকুলেট করে জানান আমাকে দ্রুত। 326.6। 267 আসার কথা, একটু দেখেন ক্যালকুলেট ঠিক করবো। বাকিদেরকে আসছে? স্যার বাকিদেরকে ভালো আসছে? স্যার 26,785 সামথিং। আচ্ছা, না। তো দেখেন তো আপনাদের আনসার আসছে কিনা, 267.85 আসছে। এম এর ভ্যালু 267.86 কেজি। আশা করি সবার থেকে আসছে এখন।
তাহলে এই হচ্ছে আমাদের ট্যাঙ্কি যখন ফুল ফিল আপ হবে পানি দ্বারা, ট্যাঙ্কি যখন ফুল ফিল আপ হবে পানি দ্বারা, তখন এখানে কতটুকু পানি থাকবে সেটার ভর। তাহলে আপনি ভর জানেন, বিভব শক্তি সমান mgh। আবার জাস্ট ভ্যালু গুলো বসাই বের করে ফেলতে পারবেন বিভব আপনি তো শক্তি। ওখানে 5 দিয়ে গুণ করছেন, 500 দিয়ে গুণ হবে না? হ্যাঁ, নিচে কি স্যার আমি 100 রাখছি? 100 আর 500 ভাগ করে ফেলছে। ও আচ্ছা, আচ্ছা। তাহলে সবাই স্যার আমরা প্রবলেমটা কি বুঝতে পারছেন? আচ্ছা, আমরা তাহলে সেকেন্ড কোশ্চেনে যাই। সেম কোশ্চেনটা রাখি, যেহেতু তিনটা মোটর নিছি। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে তিনটা মোটর দিয়ে তিনটা মোটর দিয়ে টাঙ্কিটা পৃথকভাবে যদি আমরা টাঙ্কিটা ফিল আপ করি, পৃথকভাবে okay, তিনটা মোটর দিয়ে যদি স্যার আমরা পৃথকভাবে ট্যাঙ্কটা ফিল আপ করার ট্রাই করি, ট্যাঙ্কটা স্যার আমাদের আগের কোন থেকে কমপ্লিট হয়েছে, আগেটাতে বিভব শক্তি নির্ণয় করতে বলছে না? হ্যাঁ হ্যাঁ, তা আপনি এম এর ভ্যালু তো পেয়ে গেছেন। হ্যাঁ জি তো জানেন, এইচ হচ্ছে কত, 20 মিটার উঁচুতে না? ট্যাঙ্কটা হ্যাঁ। যখন পূর্ণ তাহলে অবস্থায় এখন তখন সে কষে 20 দিয়ে মিটার। হ্যাঁ, mg ইন্টু এইচ দিলেই হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তিনটা মোটর দিয়ে পৃথকভাবে ট্যাঙ্কটা পূর্ণ করার জন্য, মানে করার ফলে কৃত কাজের কোনো পরিবর্তন হবে কি? এরকম হচ্ছে। আচ্ছা স্যার, দ্বিতীয় কোশ্চেনটা কি খেয়াল করেন। আমাদেরকে বলছে যে তিনটা মোটর দিয়ে যদি আমরা পৃথকভাবে ট্যাঙ্কটা ফিল করতে চাই, তাহলে আমাদের কৃত কাজের কোনো পরিবর্তন হবে কিনা। আর দ্বিতীয় কোশ্চেন যেটা বলছে যে সময়ের তারতম্য হবে কিনা। কৃত কাজের কোনো পরিবর্তন হবে নাকি চিন্তা করেন তো স্যার, এটা একদম বেসিক কোশ্চেন। তিনোটা তিনোটা ধরেন, আমি এখানে আরেকটা দিলাম, ধরেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মোটর, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মোটর। আর ধরেন ধরেন এটা হচ্ছে স্যার আমাদের তৃতীয় মোটর। ওকে, তিনটা মোটর, এক, দুই, তিন। এই মোটরটা যেরকম ভর পরিমাণ পানি দিয়ে এই টাঙ্কিটাকে ফিল আপ করতে পারবে, এই মোটরটাও সেম ভর পরিমাণ পানিটা দিয়ে এই টাঙ্কিটাকে ফিল আপ করবে। সেম 3 নম্বর মোটরটাও ভর পরিমাণ পানি দিয়ে এই টাঙ্কিটাকে ফিল আপ করবে। তাহলে আপনি চিন্তা করেন, ভর পরিমাণ পানি দিয়ে
আপনি এইচ উচ্চতায় উঠাচ্ছেন তিনটা মোটর দিয়ে, রাইট? তিনটা মোটরই সেম জায়গায় থাকবে অবভিয়াসলি। সো আপনি তিনটা মোটর দিয়ে 20 মিটার উচ্চতায় পানিটা উঠাচ্ছেন। তাহলে আপনি চিন্তা করেন তো কৃতকাজ সমান কি হবে। ডব্লিউ সমান এম জি, যেটা আমরা যে এখানে করছি, যে কৃতকাজ সমান এম জি, রাইট? তো আপনি দেখেন এম এর ভ্যালু আনচেঞ্জ, এইচ এর ভ্যালু আনচেঞ্জ, জি হচ্ছে 9.8। তাহলে তিনটা মোটর যদি আমি পৃথক ভাবে ইউজ করেও ট্যাঙ্কিটা ফিল আপ করি, তাহলে কি সেক্ষেত্রে আমাদের কৃতকাজের কোনো পরিবর্তন হবে? জি না। না। এটা হচ্ছে আনসার। তাহলে কৃতকাজ, স্যার, হ্যাঁ বলেন। ফার্স্ট কোশ্চেনের লাস্টের দিকে একটু দেখবো স্লাইডটা। আনসারের পার্টটুকু নাকি? জি স্যার। হয়েছে? জি স্যার হয়েছে। জি স্যার। Okay. তাহলে খেয়াল করেন, আমরা প্রথম পার্টের আনসার পেয়ে গেছি কৃতকাজের পরিবর্তন হবে না। কারণ কি? কারণ ডব্লিউ সমান এম জি এইচ, তিনটি মোটরই এম ভর পানি এইচ উচ্চতায় তোলে। Okay. তাহলে আমাদের কৃতকাজ সেম। এখন বলছে সময়ের তারতম্য হবে কিনা, অর্থাৎ আমাদের এক একটা মোটরের কর্মদক্ষতা এক এক রকম। আবার প্রত্যেকটা মোটরের ক্ষমতা আমাদেরকে দিয়েছে 0.5 কিলোওয়াট করে। দ্যাট মিনস এক্ষেত্রে আমাদের 1 নাম্বার মোটরের ক্ষমতা দিয়েছিল 0.5 কিলোওয়াট, দ্বিতীয় নাম্বার মোটরের ক্ষমতাও দিয়েছে 0.5 কিলোওয়াট, তিন নাম্বার তিন নাম্বার মোটরটারও ক্ষমতা দিয়ে দিয়েছে আমাদের কত, 0.5 কিলোওয়াট। অর্থাৎ আমাদের তিনটা মোটরের ক্ষমতা 0.5 কিলোওয়াট, কিন্তু তাদের কর্মদক্ষতা ভিন্ন ভিন্ন। কর্মদক্ষতা কিরকম? কর্মদক্ষতা প্রথমটার হচ্ছে 40%, না আচ্ছা, প্রথমটা কি 40% না 35%? 35%। আচ্ছা স্যার, আমি মনে হয় প্রথম একটা করানোর সময় 40% নিয়ে করছি, সবাই একটু 35% দিয়ে করে নিবে। আমি 40% লেখা দিতেছি, এখানে ম্যাথে তো 35 লিখছি। প্রথমটার জন্য হচ্ছে 35%, পরেরটার জন্য হচ্ছে 40%, আর লাস্টেরটার জন্য হচ্ছে কত পার্সেন্ট স্যার? 45%, রাইট? জি। ওকে। এখন আপনার থেকে জানতে চাইছি যে কিন্তু মানে সময়, যে সে 20 মিটার উচ্চতায় পানিটা তুলবে, টাইম কি সেম লাগবে কিনা? টাইম সেম লাগবে কিনা? সেম। আপনি দেখেন আগের মতো আমরা কর্মদক্ষতা সমান জানি কি, আউটপুট বাই ইনপুট, রাইট? এটা 100%। এখন প্রথম মোটরের জন্য যদি আমরা বের করি, প্রথম মোটরের জন্য আপনি কর্মদক্ষতা জানেন 35%। আমি পার্সেন্টেজটা বোথ সাইড থেকে হাতে দিলাম। আউটপুট জানেন আপনি হচ্ছে কত? আউটপুট জানেন কি, এম পরিমাণ ভর, এম ভরের পানি এই উচ্চতায় তোলা লাগবে। আউটপুট হবে কত, এম জিএইচ। ধরেন প্রথম মোটরটার জন্য এম ভরের পরিমাণ পানি এই উচ্চতায় তুলতে T1 সময় লাগছে, আর ইনপুট আপনি জানেন কত, 0.5 কিলোওয়াট বা 500। দেখেন সবাই এই লাইনটা বুঝতে পারছেন কিনা? এটা আমরা প্রথম মোটরের জন্য লিখতেছি, এটা আমরা প্রথম মোটরের জন্য লিখতেছি। প্রথম মোটরটা এম্ভর পরিমাণ পানি এইচ উচ্চতায় উঠাতে T1 সময়। আচ্ছা T1 তো আমাদেরকে দিয়েই দিছে মনে হয় না, 5 মিনিট সময় লাগে। আচ্ছা T1 আসবে আমাদের 5 মিনিট, 5 মিনিট বা 300 সেকেন্ড। আমরা সেকেন্ডটার জন্য শুরু করি কেমন? এখানে আপনি এম এর ভ্যালু জানেন, এইচ এর ভ্যালু জানেন, T1 বের করা লাগে, রাইট? সবাই কি বুঝতে পারছেন? এন ওয়ান এর জন্য আমরা মানে ইটা ওয়ান এর জন্য কেন আমরা T1 সমান 300 সেকেন্ড পাইছি, না আমাদের কোশ্চেনেই দিয়ে দিচ্ছে যে 20 মিটার উচ্চতায় পানিটা তুলতে তার কি 5 মিনিট সময় লাগছে। আমরা এটা টুটা বের করি। বা দ্বিতীয় মোটরের জন্য যদি হিসাব করি, এখন দ্বিতীয় মোটর, যেটার জন্য আমরা লিখতে পারি আউটপুট বা ইনপুট ইন্টু 100%। এখন আপনি এটা টু এর ভ্যালু জানেন 40%। আউটপুট হচ্ছে সেম, এম পরিমাণ ভরের পানি এই উচ্চতায় চলতেছে, ধরেন T2 সময় লাগতেছে দ্বিতীয় মোটরটার জন্য, আর ইনপুট হচ্ছে কত, সেম 500 ওয়াট। কারণ আপনাকে বলে দিছে প্রত্যেকটা মোটরের ক্ষমতায় 500 ওয়াট, রাইট? ইন্টু 100।
এখান থেকে স্যার T2 টা বের করেন তো, এম এর ভ্যালু কত আমরা পাইছিলাম? 267.86 কেজি। এখান থেকে স্যার T2 এর ভ্যালুটা বের করুন তো কত আসে। আমি তো স্যার করে দিই। দেখ কত আসে। এম এর ভ্যালু 267.800, এইচ এর ভ্যালু 20 মিটার, 20 মিটার হচ্ছে 867, এখানে ভ্যালু গুলো বেশ বসায়, টাইম কত কত সেকেন্ড আসে? 65.5028। কত আসছে স্যার? স্যার 262.5028 আসে। 2-3 ডিজিট নিলে হবে দশমিকের পরে, এত নিয়ে লাগবে। Okay, sir. Okay. এবার সিমিলার ভাবে স্যার আপনারা তৃতীয় মোটরের জন্য বের করার চেষ্টা করুন তো। সেম হিসাব, তৃতীয় মোটরটাও এম পরিমাণ ভরের পানি এই উচ্চতায় তুলছে। এবং এটার জন্য আপনি এটা 3 জানেন, আউটপুট বাই ইনপুট ইন্টু 100%, যেটা হচ্ছে আমাদের উদ্দেশ্যে 45%। ওকে, হচ্ছে সেম এম জি এইচ বাই T3 লাগলো, ধরেন T3 সময় লাগলো, আর ইনপুট হচ্ছে 500 ওয়াট। এখান থেকে বের করুন কত আসে T3 এর ভ্যালু। ভিডিও অফ। স্যার আপনারা কি T3 পাইছেন? T3 এর ভ্যালু কি আসছে? 233.335 আর 222। 233.334 দিলে হবে, সরি 5 না 6 হবে। Okay. তাহলে এই পাইলেন স্যার 3 নাম্বার মোটরের জন্য সময়, সে 20 মিটার উচ্চতায় পানিটুকু তুলতে কতটুকু সময় নিচ্ছে। এখানে T2 পাইছেন 262.503 সেকেন্ড, যেটা পাইছেন দ্বিতীয় মোটরের জন্য ওইটুকু এমভর পরিমাণ পানি এই উচ্চতায় তুলতে কি পরিমাণ সময় নিচ্ছে। এগুলোকে চাইলে আপনি মিনিটেও কনভার্ট করে নিতে পারেন, 60 দ্বারা ভাগ দিয়ে কত মিনিট আসে দেখেন তো। 4.375 মিনিট আসছিল। আর এখানে এটাতে মিনিটে 60 দ্বারা ভাগ করে মিনিটে কনভার্ট করলে আসে কত, 3.89 সেকেন্ড। তাহলে দেখেন আমাদের একদম সিম্পল, আপনার কাছে জিনিসটা একদম ক্লিয়ার যে আমাদের প্রথম মোটরের জন্য লাগছিল 5 মিনিট, দ্বিতীয় মোটরের জন্য লাগছে 4.37, খুব কাছাকাছি, আর 3 নাম্বার মোটরের জন্য সময় লাগছে 3.89। সো দেখেন আপনি এখানে একটা গুরুত্বপূর্ণ অ্যানালাইজ করতে পারেন যে আমাদের একটা মোটর, তিনটা মোটর সেম সেম ক্ষমতা দেয়া ছিল, তাদেরকে সেম পরিমাণ ক্ষমতা দেয়া ছিল, কিন্তু তাদের কর্মদক্ষতা যত বেড়ে গেছে, কর্মদক্ষতা এখানে ছিল 35%, এখানে হয়েছে 40%, এখানে হয়েছে 45%। তার কর্মদক্ষতা যতই বাড়ছে ততই তার কম সময় লাগছে কাজটা করতে। দেখছেন সবাই? বুঝতে পারছেন এই বিষয়টা? অর্থাৎ একটা মেশিনের এফিসিয়েন্সি যত বেশি হবে, সে তত কম সময়ে কাজ করতে পারবে। এফিসিয়েন্সি যত বেশি, কাজ তত দ্রুত। সবাইকে এই কম্পারিজনটা বুঝতে পারছেন? তো জানো। জি স্যার। তাহলে এই হচ্ছে আমাদের কর্মদক্ষতার মোটামুটি প্র্যাকটিস। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু প্র্যাকটিস দেখবো, আর আপনাদের নেক্সট ক্লাসে পরীক্ষা থাকবে, একটু প্রিপারেশন নেবেন সবাই চ্যাপ্টার। ঠিক আছে, যেটুকু পড়াচ্ছে সেটুকু। ওকে, কারো কি আজকে ক্লাসে কোনো কনফিউশন আছে?
ওকে, আশা করি নাই। ক্লাস এটুকু, ধন্যবাদ সবাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।